আচ্ছা, এমনি ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে তো? স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ 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 পেন জ্যাকটা কানেক্ট করি। আচ্ছা, এই প্রথম HCF LCM তো আমরা জানি যে ভাগ করব, সবচেয়ে যে প্রথম সংখ্যাটা কমন আসবে সেটা হচ্ছে HCF, আর তারপরের যে সংখ্যাটা আসবে বড় সবকটা নিলে হবে হচ্ছে LCM। যেমন সবচেয়ে সহজ যদি হিসাব দিই, 2 4 6, এই সংখ্যা দুটোর HCF কি 2 3, এটা দিয়ে আর কোনো যাচ্ছে না, তাই HCF হচ্ছে তোমার 2। আর এলসিএম কি, এলসিএম হচ্ছে এই বাকি HCF তার সাথে যে বাকিগুলো পড়ে থাকছে সেটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটা হচ্ছে নরমাল HCF এলসিএম এর কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা করব এই জিনিসটা আমাদের দেবে না, আমাদের দেবে হচ্ছে ফ্র্যাকশনের উপর কাজ করতে। ফ্র্যাকশনের উপর কিরকম কাজ করতে দেবে, ধরো HCF LCM আমরা যদি দিই আমাদের কিরকম দেবে দেখো, বলবে প্রথম অঙ্ক ফাইন্ড হচ্ছে LCM এন্ড HCF বার করো কার, দুটো দুটো সংখ্যা মানে তিনটে ভাগে 20/27, 5/9 আর হচ্ছে 25/36। এটার ক্ষেত্রে নিয়ম কি, যখন ধরো HCF অফ এই সংখ্যাগুলো বললো 20/27, 5/9, 25/36, তখন নিয়ম হচ্ছে ওপরের গুলোর HCF অফ 20, 5, 25, আর LCM হচ্ছে 27, 9, 36। ঠিক আছে, তাহলে প্রথমটার HCF করি, 20, 5, 25 এটাকে 5 কমন নিই, 4, 1, 5 আর যাচ্ছে না, তো HCF 5। নিচের কটার LCM কত আসবে, 27, 9, 36। সবচেয়ে ছোট কি, 3 দিয়ে 9, 3, 9, 3, এটা 12। 3 দিয়ে করলে 1 মিনিট দাঁড়াও, ঠিক গেল, দাঁড়া আমি লিখে দিচ্ছি। হচ্ছে ঠিক আছে, চলো ছেড়ে যে এখন গেল, ইরেজারটা নিতে গেলাম, ইরেজার HCF অফ আমি লিখে দিচ্ছি, HCF অফ আরেকবার 20/27, 5/9, তারপরে কত 25/36। HCF হচ্ছে HCF অফ 20, 5, 25, আর LCM হচ্ছে তোমার 27, 9, 36। তাহলে করা যাক প্রথমটা HCF 20, 5, 25 এর ক্ষেত্রে 5 দিয়ে 4, 1, 5, তাহলে HCF কত, HCF তাহলে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে উপরেরটা HCF, LCM করার সময় কত, LCM হচ্ছে 27, 9, 36, তাহলে 3, 9, 3, 12, 3 দিয়ে করলে 3, 1, 4, তাহলে কত, 3 3 9, 3 9 27, 27 আর 4 এ আসবে হচ্ছে 81। তাহলে LCM কত, LCM হচ্ছে 3 into 3 into 3 তার 4, 27 4, ও সরি 27 4 81 নয় 108, 5/108। ঠিক আছে, বোঝা গেল, হচ্ছে HCF LCM এর কনসেপ্ট হয়ে গেল। এইবারে এর হচ্ছে উল্টোটা করবো, LCM অফ এই নাম্বারগুলো করবো। হয়েছে এটা লেখা? হ্যাঁ LCM অফ সেম সংখ্যাগুলো 20/27, 5/9, 25/36, তাহলে কত আসবে, তাহলে LCM অফ 20,
20, 5, 25, যেটা বলবে উপরের অংশটা সেটা করবো, নিচেরটা করবো তার উল্টো। 23 এর পর 27, 9, 34, তাহলে করা যাক কত স্যার আসবে হচ্ছে 20, 5, 25, 5 দিয়ে করলে 4, 1, 5, আর কত, আর বাকিগুলো তো এলসিএম এ চলে যাবে। 5 ইন্টু 4 ইন্টু 5, তার মানে 5 পাঁচা 25, 4 এ 100, অতএব এলসিএম 100। আর নিচের এইচসিএফ কত 27, 9, 36, 3 দিয়ে করলে 9, 3, 12, 3 দিয়ে করলে 3, 1, 4, কিন্তু লিখে অ্যান্সার আসবে। তাহলে এটা হচ্ছে বোঝা গেল। লেখা হলে বলবে, হ্যাঁ পরে দিতে যাবো। হ্যাঁ হয়ে গেছে। স্লাইড মিনিট চলে গেছে তাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে একটা প্রপার্টি জেনে রাখবো, দুটো সংখ্যার গুণফল তাদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। তাহলে অঙ্কটা লেখো, HCF and LCM of two numbers are, দুটো সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে 12 and 360, and one of them, মানে তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে কত বলেছে, one of them is 72, find another, তাহলে মানে কি আমরা সেই সূত্র জানি, তার মানে হচ্ছে LCM ইনটু HCF, তার মানে আসবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে বসিয়ে দিই, LCM কত 360, HCF 12, একটা নাম্বার হচ্ছে নাম্বার 1টাকে 72 ধরলাম, তাহলে নাম্বার 2টা বার করি। 12 দিয়ে কাটলে কত 6, 6 দিয়ে কাটলে হচ্ছে 60, তাহলে নাম্বার 2 হচ্ছে 60। এটা হচ্ছে অ্যান্সার। অনেক সময় এটা না দিয়ে দিতে পারে ফাইন্ড দেয়ার অ্যাড ভ্যালু, ফাইন্ড দেয়ার সাম, তাদের সংখ্যা দুটো যোগ করতে হবে, 72 আর 60 যোগ করতে হবে, তাহলে হয়তো 132। অঙ্ক তোমার বেসিক কনসেপ্ট হচ্ছে আসলে এইটা, আসল কনসেপ্টের জায়গায় এইটা, এলসিএম প্লাস এইচসিএফ সেটার ভ্যালু হচ্ছে তোমার, এইটা জানলেই তোমার অঙ্ক হয়ে যাবে। হয়ে গেছে। পরের যে তিনটে করাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে অঙ্ক এসছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা দেখো কি বলেছে, the HCF, আগে লিখিয়ে নি তারপর বলছি, the HCF and the sum of two numbers are 15 and 120. How many such pair are possible? বলছে দুটো সংখ্যা যাদের গসাগু হচ্ছে 15 এবং সংখ্যা দুটির যোগফল হচ্ছে 120, বলছে এইরকম কত পেয়ারের সংখ্যা হতে পারে, কত জোড় সংখ্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম সংখ্যা দুটো হচ্ছে 15a আর 15b, তাহলে হচ্ছে তাদের HCF 15, তাহলে সংখ্যা দুটো যোগফল বলেছে 15a প্লাস 15b এর ভ্যালু আসবে 120, তাহলে 15 কমন নিলে কত, a প্লাস b এর ভ্যালু 120, তাহলে কত দিয়ে কাটাকাটি হবে, কাটাকাটি হবে হচ্ছে 8। এবার a আর b এর ভ্যালু কি কি হতে পারে, এর ভ্যালু 1 হতে পারে, b এর ভ্যালু
সাত হতে পারে, বা উল্টো এর ভ্যালু সাত, এর ভ্যালু একটা। আরেকটা তুমি বলতে পারো, আরেকটা হতে পারে 2/6। 2/6 কি হবে? না, হবে না কেন? সংখ্যা যদি 2/6 হয়, তাহলে এখান থেকে তো আবার 2 কমন নিয়ে 1 আর 3 পড়ে থাকলো, তাহলে তখন HCF হয়ে যাবে 30। তাহলে আমাকে এমন সংখ্যা নিতে হবে যার হচ্ছে কোনো কমন, যার দুটো মৌলিক সংখ্যা নিতে হবে, যার থেকে আর কোনো কমন নেওয়া যাবে না। আর কি হতে পারে? আর হতে পারে তোমার হচ্ছে, দেখো দুটো পেয়ার, একটা হচ্ছে তোমার 3, একটা হচ্ছে হতে পারে হচ্ছে 5। তাহলে কটা পেয়ার পসিবল? এখান থেকে 1 7 7 1, এখান থেকে 3 5 4। তো তুমি বলতে পারতে 4 4, না 4 4 নিলে তো আবার সেখান থেকে 4 বেরিয়ে, তাহলে এলসিএম, তাহলে এইচসিএফ তো 60 হয়ে যাচ্ছে, হবে না? এই জন্য একমাত্র হচ্ছে চারটে পেয়ার, তাহলে লিখবে যে, সরি, চারটে সংখ্যা, তার মানে হচ্ছে লিখবে 2 পেয়ার অফ নাম্বার ইজ পসিবল। হয়ে গেল? হ্যাঁ, ওই 4+4টা কেন হলো না ওটা বললো? 4+4 কেন হলো না? 4+4 থেকে কি কমন চলে যায়? 1 আর 1, তাহলে 15 এর সাথে 4 গুণ হয় 60 হয়ে যেত। এইচসিএফ তো বলে দিই। আচ্ছা আচ্ছা। হয়ে গেছে। চলো, তারপরে অঙ্কটা, কোশ্চেনটা লিখে নিই, তারপর বোঝাচ্ছি। বলেছে HCF প্রোডাক্ট অ্যান্ড HCF and product of two numbers are 5 and 450. Find how many such pair is possible. সেম যেমন ধরেছিলাম, এই তার মানে হচ্ছে কি, তোমার ধরবো নাম্বার দুটো, টু নাম্বার হচ্ছে 5A আর 5B, আর নাম্বার হচ্ছে 5A, 5A আর হচ্ছে 5B। তাহলে সংখ্যা দুটোর প্রোডাক্ট কত হবে? 5A ক্রস 5B, এর ভ্যালু হচ্ছে 450। মানে কত? একটা 5 দিয়ে কাটলে আসবে 90, আর একটা 5 দিয়ে কাটলে আসবে 80। তাহলে A আর B প্রোডাক্ট ভ্যালু 80। মানে A কি হতে পারে? 1 18, তাহলে 18 এখানে একটা পেয়ার। আরেকটা পেয়ার কি হলো? এর ভ্যালু 2, B এর ভ্যালু হচ্ছে 9, তাহলে আরেকটা ভ্যালু 9 আর 2। আর কি হবে? তাহলে তো আর কি হতে পারে? আর কি হতে পারে ভেবে বলো। আর কি হতে পারে? ভাবো তো দেখি। আর একটা তুমি বলতে পারো যে না, হতে তো পারে একটা, তখনই একটা কনসেপ্ট, আগে কনসেপ্টটা, একটা 3 একটা 6 আর একটা 6 3, না এটা কেন হবে না? এর থেকে 3 কমন নিলে 1 2 চলে আসবে, তখন 5 এর সাথে 3 যোগ করে এই সেট হয়ে যাবে 15। তাই এইটা হবে। তো হবে কটা? তার মানে আসবে 2 পেয়ার ইজ পসিবল। বোঝা গেল? এইচসিএফ এলসিএম অনেকে বলে কঠিন, এইচসিএফ এলসিএম কঠিন না, এইচসিএফ এলসিএম হচ্ছে পুরো কনসেপ্ট। হ্যাঁ বুঝেছি, ওই ওই যে পরে আরেকটা কেন হবে না ওইখানটা একটু ইয়ে হয়ে যাচ্ছিল, এটা ইয়ের ব্যাপার। দেখো, পাঁচের অঙ্কটা কি বলেছে? পাঁচের অঙ্কটা বলেছে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিংটা অন করেছি তো, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আমার হচ্ছে ছয়। আচ্ছা, এই ক্লাসের ইয়েগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো যায় না? হ্যাঁ, আমার কোনো ব্যাপার, আমার কাটিয়ে দিলে তো মেসেজ পাঠিয়ে দিলে বুঝতে পারছি। ওইটাতেও তো যাচ্ছে ও, কিন্তু ব্যাপারটা হচ্ছে থাকছে না, আর এই টেলিগ্রামের ওইটা বুঝলাম না কেন। টেলিগ্রামে যাই না কেন, অসুবিধা তো কিছু নেই। আমি টেলিগ্রামে
হচ্ছে তোমার না হয় টেলিগ্রামে যেখানে তুমি বিল্ড মানে ওটা চেঞ্জ করা যায় সেটিংস থেকে, প্রাইভেট সেটিংস থেকে স্টোরেজে কোনখানে রাখবে, সেইখানে যেখানে রাখতে চাইবে সেখানে গিয়ে স্টোর হয়ে যাবে। দেখতে হবে তো তাহলে একবার, হচ্ছেই না। আচ্ছা এরপরে দেখো হচ্ছে তোমার 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্ক না, হ্যাঁ 5 নম্বর অঙ্ক কি, দা এইচসিএফ এন্ড, এখানে এলসিএম দিয়ে দিয়েছে, এটাও বোঝার, এলসিএম অফ টু নাম্বারস আর 12 and এটা কত দেবো, হ্যাঁ 504, how many such pair is possible। বলেছে দুটো সংখ্যা আছে 12 আর 54, তা 504, সরি দুটো সংখ্যা যাদের গসাগু 12 আর তাদের লসাগু হচ্ছে 504, তাহলে কতগুলো পেয়ার পসিবল। তাহলে নাম্বার দুটো ধরে নেব হচ্ছে 12a আর 12b। আচ্ছা এর এলসিএম বার করি, তাহলে এটার থেকে কত 12 কমন যাচ্ছে ab, তার মানে এর এলসিএম হচ্ছে 12 ইন্টু a ইন্টু b। আচ্ছা মানে কন্ডিশনে কি দিয়েছে 12a ইন্টু b, মানে 12 ইন্টু a ইন্টু b এর ভ্যালু হচ্ছে তোমার 504, তার মানে আসলে আমি 12 দিয়ে কাটলে কত হবে, 4 12 48, 12 দুগুণে 24, মানে এ বির ভ্যালু আসবে 40। তাহলে পেয়ার দুটো কি হবে এখানে ভালো করে দেখো, 142 42 1, 221 21 2, 314 14 3, 6 7 7 6, তার মানে হচ্ছে কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তার মানে 4 পেয়ার ইজ পসিবল। বুঝলে? আরেকবার বলো। বলেছে যে দুটো সংখ্যার গসাগু 12, তাদের লসাগু 504, বলেছে কটা সংখ্যা, সংখ্যা দুটো ধরে নিলাম 12a আর 12b, তাহলে লসাগু কত 12ab, 12ab এর ভ্যালুই হচ্ছে 504, ওটাকে কাটাকাটি করলে বেরোলো ab এর ভ্যালু বেরোলো 42, তাহলে a আর b এর এমন ভ্যালু ধরতে হবে যার গুণফল আসবে 42, কিন্তু তার মাঝখানে মৌলিক সংখ্যা থাকবে। একটা হতে পারে a1 b42 উল্টো 42 হয়, a2 b21 তখন উল্টো a21 b2, এ হতে পারে 3 বি 14, এ 14 হলে বি 3, আবার এ 6 বি 7, আবার এ 7 বি 6, এরকম করে করে আমি মোট 8টা সংখ্যা পাবো। 8টা সংখ্যা মানে চারটে পেয়ারের সংখ্যা। আচ্ছা, প্রত্যেকটা এই যে যেটা যেটা উল্টাচ্ছে, মানে 2 একটা 21 একটা, একবার 2 × 21, মানে ওটাতে আলাদা করে আর ওটাকে পেয়ার ধরছে না, ওই যেহেতু হ্যাঁ নাম্বার ওই পেয়ার দুটোই মানে আছে কি, ওটাকে একটাই পেয়ার পাচ্ছে। মানে কি, পেয়ার মানে হচ্ছে জোড়া। ওয়ান পেয়ার মানে জোড়া, মানে কত, এখানে 8টা সংখ্যা, এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা এখানে দুটো হ্যাঁ সংখ্যা, হ্যাঁ। 8টা, তার মানে আসবে হচ্ছে 4 পেয়ার। হ্যাঁ, আর মৌলিক সংখ্যার ব্যাপারটা, ওটা যেটা বললো ওটা কি মানে মানে বলে এদের মেনশন এইটাতে মৌলিক করে সংখ্যা দেবে? এইটার মধ্যে, এইখানে মৌলিক সংখ্যার কেসটা এইখানে, মানে এর মধ্যে এমন দুটো সংখ্যা এখানে ইয়ার্কিতে ধরতে হবে সেই দুটো হচ্ছে মৌলিক হতে হবে, মানে পরস্পর মৌলিক হতে হবে, ঠিক আছে, একে অপরের সাপেক্ষে মৌলিক, মানে এদের মাঝখানে এক ছাড়া কোনো নাম্বার নেই। হ্যাঁ। হয়ে গেছে। দাঁড়াও, দিচ্ছি পরে অঙ্ক। দেখো এবারগুলো সোজা, এবারগুলো ফরম্যাটটা মনে রাখবে তাহলেই হবে। Find the greatest number that will divide 50 and 63, leaving remainder
2 and 3 রেসপেক্টিভলি। মানে কি বলেছে, সবচেয়ে কোন বড় সংখ্যা দিয়ে 50 আর 63 কে যখন ভাগ করব তখন 50 এর ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, আর 63 এর ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, কোন কোন সংখ্যা দুটো, কি সংখ্যা দিয়ে, এটার বার করার ট্রিক্স হচ্ছে বলে দিচ্ছি। এটা বার করার ট্রিক্স তোমার হচ্ছে, নাম্বার দুটো কত বলেছে 50, এর থেকে কত রিমাইন্ডার থাকবে 2, বার করলাম। 63 থেকে কত রিমাইন্ডার থাকবে 3, কত থাকলো 60, যে দুটো বেরোলো এই দুটো বসাবো, এই সেভ অফ 48 and 60 কত, এই দুটোর বসাবো হচ্ছে তোমার জন্য পড়ে গেছে 2 দিয়ে 24, 2 দিয়ে 30, 2 দিয়ে 12, 2 দিয়ে 15, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, মানে এই সেভ হবে হচ্ছে 2 দুগুণে 4, 3 12, 12, হ্যাঁ চালা সামনে আসবে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে 12। এবার দেখো 12 দিয়ে ভাগ করছি 52 কে, ইয়েতে তোমার হচ্ছে 12 দিয়ে যদি ভাগ করি কত আসবে তোমার, এইটার ক্ষেত্রে আসবে হচ্ছে 48, 4 আবার 4 বারং 60, মানে এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 2, আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 5 বারং এর ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার এই দেখো 50 এর ক্ষেত্রে যদি 12 দিয়ে ভাগ করি কত, 4 বারং 48 থাকলো, এখানে 2 রিমাইন্ডার, আবার 63 কে 12 দিয়ে ভাগ করছি, 5 বারং 60 কত থাকছে 3 রিমাইন্ডার, এই যে মিলে গেল। প্রসেস হচ্ছে যা বলবে সেই দুটো থেকে বিয়োগ করব যত যত, তার মাঝখানে যেটা বেরোবে সেটা হচ্ছে এই সেভ অফ, তাহলে হচ্ছে বেরিয়ে যাবে। হ্যাঁ বুঝেছি, এটা এর আগে একবার করেছিলে না, একটু মনে করি। আমি অঙ্ক ওইভাবে তো করাইছি না, যেভাবে প্যাটার্ন আসে সেইভাবে তুমি আর প্যাটার্ন করে তো লাভ নেই, আসে না এরকম। যেমন আসে ভাবে অঙ্ক দিত যে এই এইভাবে করলে কত তখন টাইমে গিয়ে আসবে, ওই অঙ্ক এখন আর দেয় না, ওগুলো সেই স্টেপ এস্টিমেটই কনসেপ্ট, কিন্তু ওগুলো আসে না। আচ্ছা, তারপরে হচ্ছে 7 অঙ্ক, দেখো কি বলেছে, এটা একটা প্যাটার্ন। কি বলেছে, ফাইন্ড দা গ্রেটেস্ট নাম্বার that will divide 55, 127, 175, leaving same remainder in each case। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 55, 127 আর 175 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগফল থাকে। আমি একটা ধরে নিতে পারি, কিন্তু কি বলেছে এর প্রত্যেকটা ক্ষেত্রে এদের হচ্ছে মানে ভাগশেষ গুলো এক থাকবে। তাহলে আমি হচ্ছে এইটার থেকে এটার যে ডিফারেন্স গুলো থাকবে সংখ্যাগুলো, সেই ডিফারেন্স গুলোও সেম হবে, আমি খালি সেইটুকুনি করি আমার তাহলেই কাজ হয়ে যাবে। 48, যে এই দুটো কি বলেছি সবসময় যা বেরোবে সেই দুটোর এইচ সেভ করি, এই দুটোর এইচ সেভ মানে গসাগু। 2 দিয়ে 36, 2 দিয়ে 24, 2 দিয়ে 18, 2 দিয়ে 12, 2 দিয়ে 9, 2 দিয়ে 6, 3 দিয়ে 2, 3 3, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে 2 2 4, 4 3 4 দুগুণে 8, 8 3 অ্যান্সার আসবে 24। 24 দিয়ে হবে এই 24 দিয়ে করে দেখি সবার ক্ষেত্রে সমান আসে কিনা, কত 24/55, 24 দুগুণে 48, 7 লসাগু, 24 দিয়ে এটা আসবে 127, 5 24, 120, বেরোলো 7 ভাগফল, আবার 24 দিয়ে 175 করি, 24 দিয়ে হচ্ছে কত দিয়ে যায় 7, 4 7 28, হ্যাঁ 7 দিয়ে করলে অ্যান্সার আসবে 4 7 168, মানে আসবে হচ্ছে 7, বেরোলো সব কটার ক্ষেত্রে 7 ভাগশেষ সমান। ঠিক আছে, ওই জন্য ডিফারেন্স করতে হবে, যে যখনই বলবে 3টে বা 4টেও দিতে পারে একই কন্ডিশন, ডিফারেন্স করে তাদের এইচ সেভ বার করলেই হচ্ছে বেরিয়ে যাবে। এটা বুঝলাম না, রাফটা থাকলো তাহলে বুঝতে পারবে করে দেবে।
চারটে দিলে তখন প্রথম দুটো দুটো এরকম করে করতে হবে? ওই তো যেটা খুশি করা যায়। আরো একটা করা যায়, এখান থেকে আচ্ছা। আরো একটা বার করা যায়। ১৭৫ থেকে ৫৫ বাদ দিয়ে যে সংখ্যাটা বেরোবে, ১২০, তারও সেই এই তিনটের এইচসিএফ করলেও সেই ২৪ই আসবে। তাও করা যায়, বুঝতে পারছো? কেন দুটোতে মিলে যাচ্ছে, দুটোতে গুণ হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে তো? পরের অঙ্কটা লিখে নাও, হুম। কনসেপ্টটা খুব সুন্দর, মানে ডিরেক্ট এইচসিএফ এলসিএম এর কনসেপ্টটা কিন্তু কটা লাগে অঙ্কটা তাড়াতাড়ি করে দাও। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ টাইলস, মিনস নাম্বার অফ টাইলস না লেখো, স্কোয়ার টাইলস, মানে মানে সমান আর কি, স্কোয়ার টাইল রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর। পেভ দ্য ফ্লোর মানে হচ্ছে ফ্লোরটা তৈরি করতে। পেভ দ্য ফ্লোর অফ এ রুম হ্যাভিং ডাইমেনশন অফ ওয়ান 140 সেন্টিমিটার বাই 160 সেন্টিমিটার। মানে কি বলেছে, ১৪০ বাই ১৬০ সেন্টিমিটারের একটা ঘর আছে, তাকে বলেছে সমান স্কোয়ার শেপের কতগুলো টাইলস লাগবে, যেটা দিয়ে আমি হচ্ছে কম সংখ্যক টাইলস থাকে, যেটা দিয়ে আমি পুরো নাম মানে ফ্লোরটাকে ঢাকতে পারবো। এবার আমার প্রথম কোশ্চেন, টাইলসটা কতটা লম্বা চওড়া বলেছে, স্কোয়ার টাইলস মানে তার লম্বা চওড়া সমান হবে। আমি তো জানি না লম্বা চওড়া সমানটা স্কোয়ার টাইলসটা কত। সেইটা স্কোয়ার টাইলের ডাইমেনশন বার করার জন্য আমাদের স্কোয়ার টাইলের লেন্থ বা ব্রেথ যে কোনো একটা বার করতে হবে। সেটা বার করার নিয়ম হচ্ছে এইচসিএফ অফ যে যত ঘর বলবে তার হচ্ছে গসাগু, মানে তার মধ্যে সবচেয়ে বড় ওইটাই বলবে। চলো বার করা যাক। প্রথমেই বড় সংখ্যা ১০ দিয়ে করে দিই, ১৪ আর ৭, ২ দিয়ে করলে ৭ আর ৮, তাহলে কত, এইচসিএফ বেরোলো হচ্ছে ২০। তাহলে কত, একটা টাইলস হবে যার হচ্ছে লেন্থ হবে ২০, মানে দৈর্ঘ্য ২০, প্রস্থ ২০। আচ্ছা, এরকম এবার একটা বড় ঘর আছে ১৬০ বাই ১৪০। আমরা কি করি, যে একটা বড় ঘরের মধ্যে এইরকম একটা টাইলস আছে, তাহলে এতগুলো টাইলসের সংখ্যা কি, ঘরটার ক্ষেত্রফল বা একটা টাইলের ক্ষেত্রফল, সেটা দিয়ে গুণ করে দিই, কত ৮, এটা দিয়ে কত ৭, তাহলে কত ৫৬টা টাইলস লাগবে। এটা দেখো, এটা কেন বললাম এইচসিএফ এলসিএম এর কনসেপ্ট থেকে করা যায়। আমার এইচসিএফ বেরিয়েছিল কত ২০, তার মানে রিমেইনিং কত পড়ে আছে, ৭ আর ৮টা টাইমস মাল্টিপল, তাহলে মোট টাইলসের সংখ্যা লাগবে ৫৬। এটা হচ্ছে এইচসিএফ আর এলসিএম এর ডিফারেন্স কনসেপ্ট দিয়ে করা যায়। বোঝা গেল? হ্যাঁ, এটা তো গেল, কিন্তু ওই যে ওই 160 × 140 ঘন্টা আরেকবার বলো। হ্যাঁ, বাই 20 × 20, কি 160 × 140/20 × 20 যে ওই তো, করেছে ওটার ধরো মানে ফর্মুলা। ধরো তোমার কাছে একটা বড় আর্ট পেপার আছে ১৪০ সেন্টিমিটার বা ১৬০ সেন্টিমিটার, তার মধ্যে তুমি প্রজেক্টের জন্য ২০ সেন্টিমিটার করে ২০ সেন্টিমিটারের ছোট ছোট স্টিকি নোট লাগাচ্ছ, তাহলে কটা নোট লাগবে? আমরা কি করি, যতটার বড়টার ক্ষেত্রফল বা ছোট যে এরিয়া গুলো তার ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিই না। ব্যাস, এখানে সেটাই করা হয়েছে, আর কিছুই করেনি। এই কাজটাই এখানে করেছি। ব্যাস, তার হচ্ছে নাম্বার অফ টাইলস কতগুলো বেরিয়ে গেছে, আর কিছু না। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এর পরের অঙ্কগুলো একটু দেয়, কি বলেছে লেখো। Find the number nearest to 1, 2, 3, 4 which is exactly divisible by 3, 5, 6.
বলেছে 1234-এর কাছাকাছি কোন সংখ্যা আছে যেটা সম্পূর্ণ 3 5 6 দিয়ে ডিভিজেবল। যখনই বলবে সম্পূর্ণ ডিভিজেবল তখন করতে হবে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে তাদের হচ্ছে এলসিএম বার করতে হবে। ঠিক আছে? 152 এলসিএম কত? 3 5 15 2 30। এবার দেখি 1234-এর কাছাকাছি কোন সংখ্যা আছে। 30 দিয়ে করলে দেখো 4 120 আর একটা 34, তার মানে কত? এখানে যদি 1 দিই তাহলে 4 পড়ে থাকছে, তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমি তোমার 4 বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এই সংখ্যাটা হয়ে যাবে কত? 1234 মাইনাস 4 1230। এবার 1230 হচ্ছে সম্পূর্ণ হবে তোমার এই 30 দিয়ে ডিভিজেবল। 30 কোথা থেকে আসছে? আমার এই তিনটে সংখ্যার এলসিএম দিয়ে আসছে। এলসিএম মানে কি? সংখ্যাটার পুরোটা দিয়ে হচ্ছে। এই সংখ্যাটা হচ্ছে রিকোয়ার্ড, তোমার নাম্বারটা হচ্ছে কত? রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 1 2 3। বুঝা গেল? হ্যাঁ, হয়েছে। এর এর পরের হচ্ছে আরেকটা অঙ্ক, তারপর হচ্ছে পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার মানে মেইনলি 10টা প্যাটার্ন, এই প্যাটার্নের উপর আবার পরে প্যাটার্ন যাবে। কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার which is exactly divisible by 4 5 6 15 18। বলেছে কোন বৃহত্তম মানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা কি বলেছে ডিভিজিবল বাই 4 5 মানে 4 5 6 15 18 দ্বারা ডিভিজিবল। কি বলেছে? লিস্ট বার করা মানে আগে হচ্ছে আমরা এলসিএম বার করি। বার করি 4 5 6 15 18 লসাগু বার করি। 2 5 3 15 9। আবার 2 দিয়ে যাবে না? 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে 2 5 1 5 3। এবার হচ্ছে 5 দিয়ে যাবে 2 1 1 1 3। তাহলে এলসিএম কত দেখো? 3 দুগুণে 6, 6 5 30, 30 দুগুণে 60, 3 180। এটাকে একটু ঘুরিয়ে লিখি দেখো, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3। দেখো এর মধ্যে এবার দাঁড়ায় কালিটা চেঞ্জ করি। দেখো 2 দুবার আছে, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে মানে প্রত্যেকটা উৎপাদক দুবার করে বা মিনিমাম 4 বার করে থাকবে। দেখো 2 দুবার আছে, 3 দুবার আছে, হলো। কিন্তু দেখো 5 একবার আছে। আমার এলসিএম কত বেরোচ্ছে? 5। তাহলে সংখ্যাটা এমন একটা সংখ্যা নেবো যেটা 180 মাল্টিপল হবে কিন্তু পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কি করে করবো? এখানে 5 একবার আছে, তাহলে এটার সাথে যদি আমি এই সংখ্যাটার সাথে আরেকবার যদি 5 গুণ করে দিই তাহলে সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ হয়ে যাবে। মানে সংখ্যাটা তখন ফ্যাক্টর কি থাকবে? দুটো 2, দুটো 3 আর হচ্ছে দুটো 5। এর মধ্যে এই সংখ্যাটাই যদি 180 হয়, যেটা আবার হচ্ছে তোমার এই 4 5 6 15 18 দিয়ে ডিভিজেবল, কারণ আমি পেয়েছি তার এলসিএম থেকে। এবার তার সাথে 5 গুণ থাকলে অবশ্যই তো সেই সংখ্যাটা পূর্ণবর্গ হলো, প্লাস আবার হচ্ছে ডিভিজেবল। ব্যাস, এইটুকুনি হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে? এরপর হচ্ছে ঢুকবো হচ্ছে মোটামুটি এইচসিএফ এলসিএম এর কনসেপ্ট মানে বেস কনসেপ্টের অঙ্ক এই কটাই। এরপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটা একদম সহজ চ্যাপ্টার। সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? চল সিম্পল ইন্টারেস্ট এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট। আগে সিম্পল ইন্টারেস্টের কোনটাকে কি টার্ম বলে জেনে রাখতে হবে। পি মানে আসবে হচ্ছে প্রিন্সিপাল, মানে আসবে হচ্ছে আসল, যে টাকাটা আমরা জমা রাখি সেটা হচ্ছে হচ্ছে টি মানে আসবে হচ্ছে টাইম,
যেটা হচ্ছে সময়, বছর। হ্যাঁ দিচ্ছি। তারপর হচ্ছে টি, আর মানে হচ্ছে রেট পার্সেন্ট, মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার, যেটা সবসময় 100 টাকার হিসাবে হয়। এ মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আসবে যাকে বাংলা বলে সুদে মূলে, মানে সুদ প্লাস আসল, যে টাকাটা সুদে পাচ্ছি আর প্রথমে যে আসলটা রেখেছিলাম সেটারই। আর আমাদের ক্ষেত্রে কোনো 100 কোনো টাকা, কোনো পি টাকা, এটা জেনে রাখো, কোনো পি টাকা যদি আর% হারে টি বছরের জন্য জমা রাখে, তাহলে টি বছর পর সুদটা হয় হচ্ছে সুদ। সুদ মানে হচ্ছে এসআই, সরল সুদ। এসআই কে অনেক সময় আই দিয়ে ডিনোট করা হয় হচ্ছে PTR/100। আর সরল সুদের ক্ষেত্রে হিসাব বুঝিয়ে দিই কি, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, মানে কি 4% সুদের হার। মানে 100 টাকার আবার 2 বছর পরে সুদটা হবে হচ্ছে এই 4-এর ডবল, মানে 4 দুগুণে 8 টাকা। আবার 100 টাকা 3 বছরে সরল সুদ হবে এই 4% হারে, 4 × 3 = 12। প্রত্যেক বছর দেখো ডিফারেন্স গুলো সমান, এই 4 টাকা পাচ্ছে, আবার পরের বছর 12 সাথে 4 যোগ হবে হচ্ছে 16 টাকা। ঠিক আছে। কম্পাউন্ডে যেমন কি এই 104-এর উপরে আবার 4% করছিল, সরল সুদে ওইসব কোনো হিসাব নেই। নর্মাল সুদগুলো হচ্ছে প্রত্যেক বছর 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 করে যোগ। বোঝা গেছে? এটা সরল সুদের এইটাই কনসেপ্ট আসল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, এবার প্রথম অঙ্ক দেখো। 6টা অঙ্ক করাবো, 6টা টাইপের সরল সুদের কোশ্চেন আছে। দেখো, প্রথম দেখো কি বলেছে, লেখাগুলো ভালো করবে। অন হোয়াট সাম, সাম মানে প্রিন্সিপাল, দ্য ইন্টারেস্ট ফর 5 years at 5% PA, মানে পার অ্যানাম, মানে প্রত্যেক বছর, is ₹1250। বলছে কত টাকা 5 বছরে 5% সরল সুদে সুদ দেবে হচ্ছে 1250 টাকা। ধরে নিলাম পি টাকা, প্রিন্সিপাল মানে সামটা হচ্ছে পি টাকা। তাহলে ফর্মুলা কি শিখেছিলাম? ফর্মুলা শিখেছিলাম হচ্ছে কত, পি টাকা ক বছর, 5 বছর, কত পার্সেন্ট সুদের হার, 5%, কি 100, সেটা সমান সমান কত বলেছে, 1250। 1250 বসিয়ে দিই। 5 দিয়ে কাটলে 5 × 10, 5×5 = 25, শূন্য। এবার 5 দিয়ে কাটলে 50, তাহলে প্রিন্সিপাল কত, 50 ইন্টু নিচের 100, প্রিন্সিপাল কত আসবে, 5 লাখ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চলো এরপরে একটু ভাষা চেঞ্জ করে আসবো। এ সাম অফ মানি মানে কিছু টাকা, এ সাম অফ মানি becomes 4 times of itself after 15 years. Find rate of interest. আচ্ছা, কি বলেছে, বলেছে একটা টাকা 4 বছর 4 গুণ হয়ে যায় 15 বছর। 4 গুণ হয়ে যায় মানে বোঝার জায়গা এখানে, টাকাটার প্রিন্সিপালটা 100 টাকা ছিল, টাইমটা গেছে মাঝখানে 15 বছর কেটে গেছে, অ্যামাউন্ট হয়েছে এর 4 গুণ। তার মানে কি, অ্যামাউন্টের মধ্যে কি লুকিয়ে আছে, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপালটা কত, 100 টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত, এই 400 টাকা থেকে 100 টাকা সরিয়ে নিলে
300 টাকা সুদ, তাহলে কি হয়েছে 100 টাকা 15 বছর, সুদের হার জানি না আর 100 কত টাকা হয়েছে 300 টাকা। 100 কেটে দাও, 15 দিয়ে কাটো 2, মানে আমাদের ভ্যালু হচ্ছে 0.1, সুদের হার 2%। আর একবার বলো। বলেছে একটা টাকা এ মানি বিকামস মানে কোনো কিছু হয়ে ওঠা, একটা মানি হচ্ছে 4 গুণ হয়ে যায়, একটা টাকা 4 গুণ হয়ে যায়। এ সাম অফ মানি বিকামস 4 টাইমস অফ ইটসেলফ, মানে 1 টাকা জমালে সেটা 4 টাকা হয়ে গিয়েছিল কত 15 বছর পর সরল সুদে। বলেছে সুদের হারটা কত, আমি ধরে নিলাম 100 টাকা, 15 বছর কেটে গেছে মাঝখানে, কত হয়েছে টাকাটা জমে হয়েছে তোমার 400 টাকা। 400 টাকা হয়েছে মানে কি এর মধ্যে আসল তো সেই 100 টাকায় পড়ে আছে, বাকি যে টাকাটা বেড়েছে সেটা সুদ, সেই সুদটা কত 400 থেকে 100 বাদ দিলে 300 টাকা। তাহলে আমার ফর্মুলা কি পিটিআর বাই 100, সুদের ফর্মুলা, এই সুদের ফর্মুলা প্রিন্সিপাল 100 টাকা টাইম 15 বছর, আর সুদের হার আমি জানি না আমাকে বার করতে দিচ্ছে সেটা লিখে নিয়েছি এখানে হলো, আর কত বাই 100, সেই সুদটা কত হয়েছে 300 টাকা, ক্যালকুলেশন করেছি সুদের হার কত বেরিয়ে গেল। ওইখানটা বুঝতে পারছিলাম না, সিম্পল ইন্টারেস্টটা এইটা বুঝেছি। চলো পরের অঙ্ক। দেখো কি লেখা আছে, যেটা দিয়ে করলাম, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু, মানে একই সুদের হার, সুদ মানে সুদ আর আসল, অ্যামাউন্টস টু রুপিস, রুপিস কথা লেখে না, 864 at 4% পার অ্যানাম, পার অ্যানাম মানে প্রত্যেক বছর, ইন 2 ইয়ার্স 2 বছর, ফাইন্ড দা সাম। বলছে একটা টাকা 4% সুদের হারে সুদে মূলে 2 বছরে হয় হচ্ছে 864 টাকা, তাহলে সুদটা কত। আচ্ছা একটা জিনিস ভাবো, টাকাটা যদি 100 টাকা হতো 4% সুদের হার, তাহলে প্রথম বছর কত হতো 104 টাকা, পরের বছর আরো 4 টাকা যোগ হতো, তাহলে কত হতো 108 টাকা। এটা হয়েছে প্রথম বছর, আর তার 1 বছর, কারণ টোটাল 2 বছর হয়েছে 108 টাকা। আচ্ছা 108 টাকা থেকে 2 বছরে সুদ হয়েছিল তখন, তখন আসল কত ছিল 100 টাকা, এখন 1 টাকার সাপেক্ষে কত 100/108, তাহলে 864 টাকাতে যখন হয়েছিল তখন আসলটা কত ছিল 108/864, এটা দিয়ে কত আমাদের মাল্টিপ্লাই, তাহলে আসল হচ্ছে 800। বোঝা গেল কেন এইটা তখন বুঝিয়েছিল, এই যে প্রত্যেক বছর এমনি যা হবে তার সাথে যে সুদের হার বলবে সেটা যোগ হবে খালি, হয়েছিল 104 108 112। হ্যাঁ হ্যাঁ। অ্যারিথমেটিক হচ্ছে নাম্বারের খেলা, আর কিছু না, অ্যারিথমেটিকের কনসেপ্ট, অ্যারিথমেটিক হচ্ছে ধরতে হয় নাম্বারটা কিভাবে বাড়ছে না। হয়ে গেছে। দেখো তারপরের অঙ্কটা, ও স্লাইড পরের অঙ্ক কি বলেছিল, এ সাম অফ মানি, অঙ্কটা দেখে যতটা বড় হচ্ছে অঙ্কটা ততটাই ছোট। এ সাম অফ মানি বিকামস 4 টাইমস অফ ইটসেলফ, লিখিনি তারপর বলছি ইন 12 ইয়ার্স, ফাইন্ড ইন
many years it becomes 10 times of itself। সে একই কনসেপ্ট বলেছে, একটা টাকা 12 বছরের সুদে মূলে 4 গুণ হয়, মানে টাকাটা 1 টাকা হলে মাঝখানে 12টা বছর কেটে গেলে সুদে মূলে হচ্ছে 4 টাকা। তাহলে কত, এর মধ্যে আসল 1 টাকাটা আছে, সেই হিসেবে বুঝতে হবে। সুদে মূলে হচ্ছে 1 টাকা, তার মানে আসল হচ্ছে 1 টাকা, তাহলে সুদটা কত পাচ্ছে? সুদটা পাচ্ছে হচ্ছে 4 - 1 3 টাকা। আচ্ছা কি বলেছে, টাকাটা 1 টাকাটা কিছু একটা বছরে 10 গুণ হচ্ছে, তার মধ্যে তার মানে এর মধ্যে আসল আর সুদটা অ্যাড হয়ে আছে, তাই তো? তখন আসল কত, 1 টাকা, সুদটা কত, সুদটা হচ্ছে 10 - 1 9 টাকা। 3 টাকা সুদ পেতে সময় লেগেছিল ওর 12 বছর, 1 টাকা সুদ পেতে কত, 12/3। তাহলে 9 টাকা সুদ পেতে কত সময় লাগবে, 12/3 × 9, 3 × 3, 3 × 12, অ্যান্সার হবে 36। সময় লাগবে হচ্ছে 36। বোঝা গেল? যে কনসেপ্ট বুঝিয়েছি অ্যামাউন্ট আর সাম প্রিন্সিপাল, সেই কনসেপ্ট দিয়ে এগুলো। আর একবার একটু বলে দাও। বলেছে একটা টাকা 4 গুণ হয় 12 বছরে, বলেছে টাকাটা কত বছরে 10 গুণ হবে। 4 গুণ হচ্ছে মানে কি, তার মধ্যে সুদ আসল তো আছে, তার সাথে সুদটা হচ্ছে 4 গুণ, মানে 1 টাকা যদি 4 টাকা হয় 4 গুণ হচ্ছে, তার মধ্যে ওর মধ্যে আসলটা 1 টাকা আর সুদটা 3 টাকা। আর তারপর বলেছে কত বছরে 10 গুণ হবে, তার মানে আসল 1 টাকা, সুদটা হচ্ছে 10 - 1 9 টাকা। 3 টাকা সুদ পেতে ওর সময় লেগেছিল 12 বছর, তাহলে 9 টাকা সুদ মানে কি, ওর 3 গুণ সময়, মানে কত লাগবে, 12 × 3 36 বছর লাগবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। পরের অঙ্কটা আরো ভালো বুঝছে। হ্যাঁ। দেখো 5-এর অঙ্কটা, a certain sum of money at SI amounts to, মানে সিম্পল ইন্টারেস্টে amounts to 770 rupees, 770 টাকা হয় in 2 years, and 840 rupees, 840 টাকা হয় in 4 years। কি বলেছে, ফাইন প্রিন্সিপাল, প্রিন্সিপাল দিয়েছে, ফাইন প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। কি বলেছে, একটা টাকা 2 বছরের সুদে মূলে হয় 770 টাকা, আর সেই টাকাটাই 4 বছরে হয় হচ্ছে সুদে মূলে 840 টাকা। তাহলে কত হবে? আচ্ছা কি বলেছি, সরল সুদের ক্ষেত্রে আসল সমান থাকে, তার মানে কত, আসল বা প্রিন্সিপাল প্লাস হচ্ছে 2 ইয়ার ইন্টারেস্ট, কত, 770। তারপর হচ্ছে আসল প্লাস 4 ইয়ার ইন্টারেস্ট, কত, 840। তার মানে এটা যদি বিয়োগ করে দিই, তার মানে 2 ইয়ারের ইন্টারেস্ট কত বেরোবে, 840 মাইনাস 770, 70 টাকা। আচ্ছা তার মানে 2 ইয়ারের ইন্টারেস্ট যদি 70 টাকা বেরিয়ে যায়, তার মানে আসল প্লাস 2 ইয়ারের ইন্টারেস্ট রেটটাকে বেরোলো 70 টাকা, আর সুদের মূলটা ছিল 770 টাকা। তাহলে আসলটা কত, আসল হচ্ছে তোমার হচ্ছে 770 মাইনাস 70, 700 টাকা। তার মানে কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট জানি না, সূত্রে বসিয়ে দিই, 700 টাকা 2 বছর 8% সুদের হারে 100, এই সুদের হারটা হচ্ছে 70। এটা দিয়ে হচ্ছে 7, 7 দিয়ে কাটলে 10, দিয়ে কাটলে 5, সুদের হার হচ্ছে 5%। এটা লিখতে হলো, পরীক্ষার সময় তো লিখবে না, কিন্তু তুমি লিখে দেখাবে, ব্যাস হয়ে গেল, এই তো কনসেপ্ট।
হ্যাঁ, ওই যে 700 ইন্টু ওটা 2 করেছো তো, মানে 2 ইয়ার্স এর হ্যাঁ ইয়েটাই হ্যাঁ বের হ্যাঁ, করেছো? 2 বছরের হচ্ছে, 2 বছরে 8% সুদের হারে 70 ক্যালকুলেশন করে মিলিয়ে দিচ্ছি। হয়ে গেছে। দেখো, পরের অঙ্ক হচ্ছে 6 অঙ্ক। দেখো কি বলেছে, ইন 1 ইয়ার মানে 1 বছরে রেশিও অফ প্রিন্সিপাল টু অ্যামাউন্ট। আচ্ছা, আগের ওইটা ওই যে ধরো এরম দুটো দুটো ইয়ার্স এর ইয়েটা দিলেও ওই টু প্রথমে যেটা এরম বলবো ওটা দিয়েই বের করবো, তাই তো, রেট অফ ইন্টারেস্টটা? না না, প্রথমে দেখো, এটা সিকিউর করে। 2 বছরে ইন্টারেস্ট আচ্ছা আচ্ছা। 70 টাকা, 4 বছরে ইন্টারেস্ট কত, 4 বছরে ইন্টারেস্ট হচ্ছে মানে 1 বছরে ইন্টারেস্ট 70 টাকা, তার মানে কত, 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 35 টাকা, তাহলে 4 বছরের ইন্টারেস্ট কত হবে, 4 35 140, 12 30 সুদে আসছে 140, আর 840 সুদ কত, সুদে 35 এই একই তো। না, রেট অফ ইন্টারেস্ট বের করার রেট অফ ওইটা বলছি, ওই ইন্টারেস্ট যে তাহলে সেভেন। বের করা যায়, এই তো 700 টাকা, 4 বছরে কত টাকা সুদ এই আসছে, দেখো। প্রিন্সিপালটা বের করাটা বুঝেছি, হ্যাঁ ওইটা ওই তো, বলছি। সাতশো ও টাকা চার মানে বছরের সুদ কত, এই তো বেরোলো তো 134 টাকা। এটা দিয়ে কেটে দেবো, 7 দিয়ে 4 = 20, 4 দিয়ে 5 = 8, যেটা খুশি। মানে তাহলে আবার ওইটাও বের করতে হবে, তাহলে ওই 4 ইয়ার্স এর ওইটাও এইটা বের আসলটা করতে বের হবে, আমি করতে হবে। বুঝাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, বুঝেছি। দেখো কি বলেছে, প্রিন্সিপাল টু অ্যামাউন্ট ইজ 8:9, ফাইন রেট অফ ইন্টারেস্ট। বলেছে 1 বছরে সুদ আর সুদে মূলের টাকা, মানে সুদ আর সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9। বলেছে সুদের হার কত, মানে কত, আসল আসল 8 টাকা, কি বলেছে, তার মানে সুদে মূলে, সুদ প্লাস আসল, অ্যামাউন্ট মানে কি, সুদ প্লাস আসল কত, 9 টাকা। তাহলে সুদ কত, 9 টাকার মধ্যে আসলেই তো সুদ, আসল 9 টাকার মধ্যে আসলেই তো 8 টাকা, তাহলে সুদ কত, 9 - 1 1 টাকা, মানে কত, 8 টাকা সুদ 1 বছরে। 8% সুদের হারে পেয়েছে সুদ 1 টাকা, তাহলে আর এর ভ্যালু কত, 100/8, 2 দিয়ে 50, 2 দিয়ে 4, 2 দিয়ে 25, 2 দিয়ে 2, মানে আর এর ভ্যালু হচ্ছে 12.5%। সুদের হার 12.5%, রেট অফ ইন্টারেস্ট 12.5%। এই হচ্ছে অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ।